কই এক্সেল আছে এল আছে কিনা দেখিস তো। আমি কয়েকটা আমি এল ছিল আমি রেখে গেলাম, এই দেখে কি নিয়ে গেছে। তো তো কাজ নেই, আমার ক্লাস নিতে ওর একটু লিঙ্কই হয়ে যাবে আজকে। তোর খুশি না ক্লাস আছি না। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা রেওয়ামিলের ক্লাস করব আজকে। তোমরা একটু যুক্ত হয়ে যাও সকলেই। আমাদের সাথে আলামিন, অনন্ত, তারপরে রিয়াজুল জান্নাতি, ফেরদাউস, তানহা, লাবিবা সহ অনেকেই যুক্ত হয়েছে। অনেকদিন পর আমরা অ্যাকাউন্টিং পড়ব। আমরা অ্যাকাউন্টিং এর আগে পড়েছিলাম যখন আমরা একটা ক্লাস রেওয়ামিলের উপর করেছি, একদম বেসিক ক্লাস 0 টু অ্যাডভান্সে আমরা যাচ্ছি। সো বেসিক ক্লাসটা আমরা দেখেছি। আজকে মূলত আমরা একটা প্র্যাকটিক্যাল সমস্যা সমাধান করব। তোমরা যেখানে আছো চটপট সকলে যুক্ত হয়ে যাও। আমি কিছু ডাটা ইনপুট করে ফেলি। দেখো তো ছবিটা সুন্দর দেখা যায় কিনা, ক্লিয়ারলি সুন্দরভাবে দেখা যায় কিনা একটু জানাও আমাকে। একটু জানাও যে সুন্দরভাবে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কিনা। ক্লিয়ারলি ছবিটা দেখা যায় কিনা আমাকে একটু জানাও। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। আজকে আমরা একদম রেওয়ামিলের একটা কি বলবো, আমরা যে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো আমাদের সিকিউতে সমস্যা হবে সিকিউ সলভ করতে, সেগুলো আমরা দেখব। আমরা দেখছি নাইম বলছো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমরা বিকেলে মার্কেটিং ক্লাস করেছি, এখন আমরা ক্লাস করব অ্যাকাউন্টিং। সো তোমরা দেখেছো আমাদের এখন কত ব্যস্ত শিডিউল, যেখানে আমরা তোমাদের জন্য প্রতিদিন মিনিমাম 3টা করে ক্লাস দিয়েছি। না যদি তুমি মার্কেটিং দেখাও তোমাকে মার্কেটিংই করতে হবে, বা তুমি যদি এমসিকিউ মার্কেটিং দেখাও রিটেনও মার্কেটিং দেখাইতে হবে। সমাজবিজ্ঞান ক্লাসটা তো শুরু হচ্ছে বাবা। ওকে চলো আমরা শুরু করি। দেখো তো আমাদের যে প্রশ্ন, আমরা প্রশ্নে ফিরে যাই, ঠিক আছে। আমরা প্রশ্নে কি দেখছি, ক নাম্বারে কি বলতেছে, ক নাম্বারে সমন্বিত ক্রয়। আমাকে তোমরা একটু বলে দাও সমন্বিত ক্রয়ের সূত্র কি। আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, সমন্বিত ক্রয়ের সূত্রটা পড়িয়েছি। তোমরা আমাকে একটু জানাও যে সমন্বিত ক্রয় কি হবে। সমন্বিত ক্রয় আমরা ক নাম্বার সলভ করব। ক নাম্বারে যে সমন্বিত ক্রয় এসেছে, সমন্বিত ক্রয়ের সূত্রটা আসলে কি, আমরা সমন্বিত ক্রয় কিভাবে ক্যালকুলেশন করি। একটু চটপট উত্তর করো যে ভাইয়া সমন্বিত ক্রয়টা ঠিক কি হবে। প্রারম্ভিক মজুদ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। হ্যাঁ একদম ঠিক লিখেছো। কে লিখেছো? আমাদের অনন্ত লিখেছো। তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রারম্ভিক মজুদ। আমরা প্রথমে কি লিখবো, প্রারম্ভিক মজুদ লিখবো। প্রারম্ভিক মজুদ লিখবো। এর সাথে আমরা কি করব, এর সাথে নিট ক্রয়টা যোগ করে দিব। এর সাথে আমরা নিট ক্রয় যোগ করে দিব, মাইনাস করে দিব সমাপনী মজুদ। মাইনাস কি করে দিব, সমাপনী মজুদ। এটা আমাদের
সমন্বিত ক্রয়ের সূত্র। তাহলে আমরা এখন প্রশ্ন খুঁজি, আমরা এখন প্রশ্নে দেখি যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো কোথায় আছে। দেখো প্রথমে কি আছে, মূলধন, এটা আসবে না, হাতে উত্তোলন, হাতে নগদ। আমরা দেখো এই যে প্রারম্ভিক মজুদ আমরা এখানে পেয়ে গেছি, দেখো প্রারম্ভিক মজুদ। এরপরে কি লাগবে, নিট ক্রয় বা ক্রয় সংক্রান্ত যে হিসাবগুলো, প্রাপ্য, প্রদেয়, মণিহারি বিনিয়োগ আছে। দেখো এই জায়গায় দেখো পণ্য ক্রয় আছে, তাহলে আমরা ক্রয় পেয়ে গেলাম, আমরা ক্রয় পেয়ে গেলাম। এরপরে দেখো সমাপনী মজুদও পেয়ে গেলাম। এরপরে দেখি কোনো ক্রয় ফেরত এগুলো আছে কিনা, দেখছি নাই। তাহলে আমরা কিন্তু আমাদের আইটেমগুলো পেয়েছি। তাহলে এখানে 4 নাম্বার, 1 2 3 4। তাহলে প্রারম্ভিক মজুদ কত টাকা, 15,000। তাহলে আমার সাথে তোমরা করে ফেলো, প্রারম্ভিক মজুদ 15,000। নিট ক্রয় কত আছে দেখো, বা পণ্য ক্রয় আছে হচ্ছে 80,000। তাহলে আমরা 80,000 লিখে ফেলি, 80,000 লিখে ফেলি। এরপরে দেখো সমাপনী মজুদ কত আছে, 13,000। তাহলে আমরা 13,000 মাইনাস করে দিই। এইবার উত্তরটা আমরা পেয়ে যাব। উত্তরটা কত হবে, 82, 92,000, তাই না? উত্তর কত হচ্ছে, সরি 92 না, 82,000 টাকা। ওকে, এই যে আমরা সমন্বিত ক্রয় বের করলাম, সমন্বিত ক্রয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো, সমন্বিত ক্রয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? লেটস চেক দ্য ফ্যাক্ট, যে তোমাদের প্রবলেম থাকলে বলো। আচ্ছা, তাহলে ক নাম্বারে যেহেতু সমস্যা নাই, সমন্বিত ক্রয় তোমরা আশা করি লিখে ফেলছো, তাহলে আমি এটা পরিষ্কার করে ফেলি। কি করব, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, খ নাম্বার কি বলছে দেখো তো, রেওয়ামিল প্রস্তুত করতে বলছে। কি করতে বলছে আমাদের খ নাম্বারে, বলছে যে ভাইয়া এবার আপনি একটা রেওয়ামিল প্রস্তুত করে দেন। আমাদের খ নাম্বারে কি করতে বললো, রেওয়ামিল প্রস্তুত করতে বললো। তাহলে আমরা একটা রেওয়ামিলের ছক তৈরি করার চেষ্টা করি, দেখি আমরা ছক তৈরি করতে পারি কিনা। এই হচ্ছে একটা রেওয়ামিলের ছক। এটা কি লাগালাম, আমরা একটা রেওয়ামিলের ছক তৈরি করলাম, তাই না? ওকে, তাহলে এখানে কি হবে, হিসাবের নাম হবে। এখানে আমরা কি দিব, শুরুতে দিব হচ্ছে হিসাবের নাম। শুরুতে আমরা কি দিব, হিসাবের নাম। এরপরে এখানে আমরা দিব হচ্ছে ডেবিট, এখানে দিব কি, ক্রেডিট। এখন আমরা রেওয়ামিলটা প্রস্তুত করব। কমেন্ট, এই যে থিলা নাকি মিথিলা, আচ্ছা শুধু থিলা না, মিথিলা। সো মিথিলা তো তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি বাবা। দেখো এখন আমরা সলভ করব। খেয়াল করো তো, মূলধন আমরা এটা যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি, সেটা হচ্ছে আমরা বলেছিলাম রেওয়ামিলে কি করতে হয়, আদম ভাই, আদম হচ্ছে আদম ভাই ক্রেডিট, আদমের নিজের বউ সবও হচ্ছে ডেবিট। তাহলে দেখো তো, আদমের আ দ্বারা কি বুঝায়, আদমের আ দ্বারা আয় বুঝায়, দ দ্বারা কি বুঝায়, দায় বুঝায়, আর ম দ্বারা হচ্ছে মূলধন বুঝায়। তাহলে আয় দায় মূলধন কি হবে, আয় দায় মূলধন হচ্ছে আমার জন্য
আয় দায় মূলধন হচ্ছে আমার জন্য ক্রেডিট, আর সবও কি হয়, সবও হয় ডেবিট। তাহলে সবর স দ্বারা হচ্ছে সম্পদ, সবর স দ্বারা হচ্ছে সম্পদ, ব দ্বারা হচ্ছে ব্যয়, আর রস্য দ্বারা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা সম্পদ ব্যয় এবং উত্তোলনটাকে কি করব ভাই, সম্পদ ব্যয় এবং উত্তোলনটাকে ডেবিট করব। রেয়ামিল যখন করব এই জিনিসটা মাথায় রাখবো। তাহলে আয় দায় মূলধন যেহেতু ক্রেডিট, আমরা প্রথমে কি লিখব, আমরা শুরুতে মূলধন পেয়েছি, শুরুতে মূলধনটা লেখার চেষ্টা করব। তাহলে আমরা শুরুতে মূলধন দিয়ে শুরু করি, মূলধন। মূলধন কি হয়, ডেবিট না ক্রেডিট, মূলধন হচ্ছে ক্রেডিট। তাহলে মূলধন কত টাকা, 1 লাখ টাকা, মূলধন হচ্ছে 1 লাখ টাকা। ওকে, এরপরে আছে উত্তোলন। আমরা একটু আগে দেখেছি উত্তোলন কি হয়, উত্তোলন হয় ডেবিট। উত্তোলন কি হয়, উত্তোলন ডেবিট করতে হয়। কত টাকা আছে, 40,000। তাহলে আমরা 40,000 লিখলাম। এরপরে কি আছে, হাতে নগদ, হাতে নগদ, হাতে নগদ আছে। হাতে নগদের তারিখ নাই মানে শেষের তারিখ এটা। আচ্ছা, হাতে নগদ কি, সম্পদ, সম্পদ কি হবে, ডেবিট হবে। এরপরে কি আছে, প্রারম্ভিক মজুদ। এরপরে আছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ কত টাকা আছে, 15,000 টাকা। মজুদ পণ্য প্রারম্ভিক যেটা সেটা ব্যয় হিসাবে কাউন্ট হবে, তাহলে এটা ডেবিট হবে, ব্যয় ডেবিট। প্রাপ্য হিসাব সম্পদ, তাহলে প্রাপ্য হিসাব আমরা কি করে দিব, ডেবিট করে দিব। প্রাপ্য হিসাব ডেবিট করে দিব। কত টাকা, 38,000। কত টাকা, 38,000। এরপরে হচ্ছে কি আছে, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি বলতো, সম্পদ না দায়, প্রদেয় হিসাব সম্পদ না দায় বলতো, প্রদেয় হিসাব সম্পদ না দায় হবে বলতো। আচ্ছা ঠিক আছে, কমেন্ট করতে না পারলে সমস্যা নেই, ক্লাসটা করো, ক্লাসই তো মেইন জিনিস। এখানে কমেন্ট করতে হবে না, ঠিক আছে, এখানে না কমেন্ট করলে হবে, যা জিজ্ঞেস করো তা বললেই হবে। তাহলে দায়, তাহলে প্রদেয় হিসাব দায় কত আছে, প্রদেয় হিসাব হচ্ছে প্রাপ্য হচ্ছে কত, 38 লিখছি আমরা। এরপর হচ্ছে 17,000, এরপরে হচ্ছে 17,000। এখন আমাকে বলো তো মণিহারি এখানে কয়টা আছে, মণিহারি আছে 2টা, খেয়াল করো মণিহারি কয়টা আছে, একটা হচ্ছে 1 তারিখ, একটা হচ্ছে 31 তারিখ। তাহলে মণিহারির কোনটা রেওয়া মিলে আসবে, কোনটা আসবে না, মণিহারির কোন জেটটা রেওয়া মিলে আসবে, কোন জেটটা রেওয়া মিলে আসবে না, আমাকে একটু জানাও তোমরা। ঐশী ভালো আছি, তুমি কেমন আছো ঐশী? এই যে ঠিক বলেছো তোমরা, মণিহারির ক্ষেত্রে আমরা আগের ক্লাসে বলছি মণিহারির সমাপনী জেটটা আসবে না, কিন্তু প্রারম্ভিকটা আসবে। তাহলে আমরা প্রারম্ভিকটা নিয়ে আসি, মণিহারির প্রারম্ভিক। তাহলে মণিহারি আমরা লিখবো, কত টাকা লিখবো, মণিহারির প্রারম্ভিক যেটা আছে সেটা কত, সেটা হচ্ছে 20,000। তাহলে মণিহারি আমাদের একটা সম্পদ হিসাবে কাউন্ট হবে, তাহলে সম্পদ হচ্ছে 20,000। ওকে, এরপর 10% বিনিয়োগ, মনে রাখবা বিনিয়োগ বলুক আর টিনিয়োগ বলুক, বিনিয়োগটা হচ্ছে আমার জন্য সম্পদ, বিনিয়োগটা আমার জন্য কি হয়, সম্পদ হিসাবে কাউন্ট হয়। তাহলে 10% বিনিয়োগ কত টাকা আছে, 50,000 টাকা আছে, 50,000 আছে। এরপরে পণ্য ক্রয়, তোমরা তো জানো ক্রয় কি, পণ্য ক্রয় হচ্ছে তোমার জন্য একটা ব্যয়। তাহলে ক্রয়টাও আমার কোথায় যাবে, ডেবিটে যাবে। কত টাকা এটা, 80,000, 80,000। আচ্ছা, তাহলে আমার যেহেতু বোর্ডে আমি বড় বড় করে লিখছি, তোমরা খাতায় তো লিখবা, হ্যাঁ খাতায় লিখবা, সেক্ষেত্রে তোমরা এক পেজেই করতে পারবা। আমি এখানে আরেকটা পেজে যাচ্ছি, নতুন পেজে আমি ফাইলটা আবার ইম্পোর্ট করি, একটু সময় দাও ভাইয়ারা। ওকে,
তাহলে আমরা যে আগের পেজে কতটুকু লিখেছি, আমরা আগের পেজে ক্রয় পর্যন্ত লিখছি, তাই না? তাহলে ক্রয়ের পরে কি আছে দেখো, বিক্রয়। তাহলে ক্রয় যদি ডেবিট হয়, বিক্রয় কি হবে? বিক্রয় হচ্ছে ক্রেডিট হবে। বিক্রয় কি হবে? ক্রেডিট হবে। তাহলে বিক্রয় কত টাকা আছে? বিক্রয় আছে, ক্রেডিট হবে 1,60,000 টাকা। বিক্রয় ক্রেডিটে কত? 1,60,000 টাকা। এরপরে খেয়াল করো, বিক্রয়ের পরে কি আছে? সমাপনী মজুদ। আমরা জানি যখন পণ্য ক্রয় থাকে প্রারম্ভিক মজুদ আসে। প্রদেয় হিসাব কি ডেবিটে দিছি? ও সরি, প্রদেয় হিসাব তো আমরা ক্রেডিট বলে ডেবিটে দিয়ে ফেলছি। হ্যাঁ, প্রদেয় হিসাব কত টাকা আছে? 17,000। সরি, এটা এখানে যাবে, ক্রেডিট বলে ডেবিটে দিয়ে ফেলছি। আচ্ছা, সমাপনী মজুরটা কিন্তু আসবে না, সমাপনী মজুরটা আসবে না, কারণ পণ্য ক্রয় এসেছে। এরপরে ব্যাংক জমা, দেখো ব্যাংক জমার 1 তারিখ আছে। আমাকে বলো তো, ব্যাংক জমার 1 তারিখের জেটটা কি আসে? ব্যাংক জমার যে 1 তারিখের জেট, মানে প্রারম্ভিক জেটটা কি আমরা আনবো? ব্যাংক জমার প্রারম্ভিক জেটটা কি আমরা আনবো? আসবে না। এক্স্যাক্টলি, ব্যাংক জমা, হাতে নগদ, প্রাপ্য হিসাব, এগুলো সমাপনী জেটটা আসে। এরপর শিক্ষানবিশ সালামি, বলো তো শিক্ষানবিশ সালামি কি হবে? ডেবিট না ক্রেডিট হবে? শিক্ষানবিশ সালামি ডেবিট না ক্রেডিট হবে বলো তো? ক্রেডিট হবে। কারণটা হচ্ছে, মনে রাখবা, শিক্ষানবিশ সালামি আয়, এটার সাথে আরেকটা জিনিস লিখে রাখো তোমরা, সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। সেটা কি? শিক্ষানবিশ ভাতা। এই শিক্ষানবিশ ভাতাটা কি? ব্যয়। আর ব্যয়টা কি হয়? ডেবিট হয়। তাহলে শিক্ষানবিশ সালামিটা কি? আয়। তাহলে আয়টা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। আয়টা তাহলে আমরা ক্রেডিট করি। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি এটা কত টাকা? শিক্ষানবিশ সালামি হচ্ছে আমার আয়টা হচ্ছে 6,000 টাকা। তাহলে আয় ক্রেডিট হয়, ক্রেডিটে লিখলাম। এরপরে দেখো কুঋণ সঞ্চিতি, মনে রাখবা কুঋণ সঞ্চিতি বিপরীত সম্পদ। কুঋণ সঞ্চিতি কি ধরনের হিসাব? এটা আমরা আগেও বলেছি, কুঋণ সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে সম্পদ যদি ডেবিট হয়, কুঋণ সঞ্চিতি কি হবে বলো তো? কুঋণ সঞ্চিতি বিপরীত সম্পদ। তাহলে সম্পদের স্বাভাবিক জের যদি ডেবিট হয়, কুঋণ সঞ্চিতি কি হবে? কুঋণ সঞ্চিতিটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে কুঋণ সঞ্চিতি কত টাকা আছে? কুঋণ সঞ্চিতি 1 2 3 4 1 2 3 4 5,000 টাকা। এটা হচ্ছে ক্রেডিট হবে। ওকে, এখন আসবাবপত্র। আমরা আসবাবপত্র ক্ষেত্রে কি জানি? আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ। আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ। কত টাকার সম্পদ আছে? 50,000। ওকে, এরপরে প্রাপ্ত কমিশন। মনে রাখবা, শুধু কমিশন যদি থাকে, শুধু কমিশন হচ্ছে আমার জন্য ব্যয়, কিন্তু কমিশনের সামনে প্রাপ্ত কমিশন, কমিশন প্রাপ্তি থাকলে, প্রাপ্তি থাকলে সেটা আয় হিসাবে কাউন্ট হবে। কি হিসাবে? আয় হিসাবে। বাট যদি শুধু কমিশন থাকতো, কি থাকতো? যদি শুধু কমিশন থাকতো, এতটুকু থাকলে শুধু ব্যয় হইতো। বাট প্রাপ্ত যেহেতু আছে, সেটা আমার জন্য কি হবে? আয় হবে। প্রাপ্ত কমিশন কত টাকা? 7,000 টাকা হবে। প্রাপ্ত কমিশন হচ্ছে আমার জন্য 7,000 টাকা। ওকে, এরপরে কি আছে দেখো তো, ব্যাংক জমাতিরিক্ত। বলো তো এটা কি হবে? ব্যাংক জমাতিরিক্ত কি সম্পদ নাকি আয় বলো তো? ব্যাংক জমাতিরিক্ত সম্পদ নাকি আয়? ব্যাংক জমাতিরিক্তটা আমার জন্য সম্পদ নাকি আয় বলো তো? এই যে আমাদের বাচ্চারা, বাঘের বাচ্চা, আমার দিলীপ কুমার, আমাদের বাঘের বাচ্চা বলছে দায়, এবং এটা সত্য যে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায়। সবাই কি আমার সাথে সাথে করে ফেলছো? যদি আমার সাথে সাথে সবাই করে ফেলো, এখন কাজ কি? আমরা এখন ডেবিট এবং ক্রেডিট সাইডের যোগফল করব। তাহলে এখন আমাদের কাজ কি? ডেবিট ক্রেডিট সাইডের যোগফল করা। তাহলে এই পাশে ডেবিট সাইডে কত আছে? 50,000। এই পাশে কত হবে দেখো? 50, 80, 50। আচ্ছা, আমরা একটু যোগ করে ফেলি। সকলে যোগ করে ফেলো তো। তোমাদের সাথে সাথে আমি একটু যোগ করি, দেখি মিলে কিনা। তাহলে আমাদের এখানে হচ্ছে ডেবিট সাইডে কত হবে? 40,000 আছে। এরপরে আছে কত? 12,000 আছে। এরপরে আছে 15,000। এরপরে 38,000। এরপরে 20,000 আছে। এরপরে হচ্ছে 50,000 আছে।
এরপরে ৮০,০০০ আছে, এরপরে ৫০,০০০ আছে, তাহলে ৩,০৫,০০০। ডেবিট সাইডে যোগফল কত পাচ্ছি আমরা? ৩,০৫,০০০। এখন ক্রেডিট সাইডে দেখি ৩,০৫,০০০ হয় কিনা। ১,০০,০০০ যোগ ১৭,০০০, ১,০০,০০০ যোগ ১৭,০০০, এ পাশে হচ্ছে ১,৬০,০০০ যোগ ৬, ৫, ১১,০০০ যোগ ৭,০০০ যোগ ১০,০০০। দেখো তো আমার মিলে গেছে, তোমাদের মিলছে কিনা? হ্যাঁ, সকল প্রাপ্তি ক্রেডিট, সকল প্রাপ্তি হচ্ছে ক্রেডিট, সকল প্রাপ্তি ক্রেডিট। দেখো তো সকলের মিলছে কিনা? কোনো টার্মে কোথাও সমস্যা হয়েছে? কোনো টার্মে সমস্যা হয়েছে বলো তো? কোথাও আমরা যে এই যে রেওয়ামিলটা করলাম, কোথাও কি কারো সমস্যা হয়েছে? বুঝতে সমস্যা হলে আমাকে বলো। এটা তোমাদের একটা বোর্ড কোশ্চেন, ঠিক আছে? বোর্ড কোশ্চেন আমি সলভ করাচ্ছি। আচ্ছা, এরপরে যদি এটা হয়ে থাকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো তো। নেক্সট কোশ্চেন আমাকে বলতেছে চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, চলতি সম্পদ, চলতি দায়, চলতি সম্পদ, চলতি দায়। আচ্ছা, এটা সলভ করানোর আগে তোমাদের চলতি সম্পদ নিয়ে আমি কিছু ধারণা দিই, তাই না? দেখো, চলতি সম্পদ নিয়ে আমরা একটু কথা বলি। চলতি সম্পদ কোনগুলোকে আমরা চলতি সম্পদ বলবো? যে সম্পদগুলো ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় বারটা ক্রয় থেকে বিয়োগ করতে হয়, তাহলে ক্রয় বারটা মূলত বিপরীত ক্রয়, ক্রয় বারটা ক্রেডিট হবে, আবার বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় বারটা ডেবিট হবে। ওকে, দেখো চলতি সম্পদ কোনগুলো? যে সম্পদগুলো 1 বছর বা তার কম সময়ের জন্য নেওয়া হয়েছে। তাহলে চলতি সম্পদের মধ্যে কি কি আসে সাধারণত? দেখো, সবার প্রথমে আসবে হচ্ছে নগদ, সবার প্রথমে কি আসবে? নগদ টাকা, নগদ আসবে। এরপরে কি আসবে? ব্যাংক জমা, এরপরে কি আসবে? ব্যাংক জমা, ব্যাংক জমা অতিরিক্ত না, ব্যাংক জমা। এরপরে কি আসবে? প্রাপ্য হিসাব, এরপরে কি আসবে? প্রাপ্য হিসাব, ঠিক আছে? প্রাপ্য হিসাব আসবে। এরপরে কি আসবে? সমাপনী মজুদ, এরপরে কি আসবে? সমাপনী মজুদ, সমাপনী মজুদ। এরপরে কি আসবে? এরপরে আসবে কোনো খরচের সাথে, কোনো খরচের সাথে যদি অগ্রিম থাকে, কোনো খরচের সাথে, দেখো অগ্রিম প্লাস কোনো খরচ, কোনো খরচের সাথে যদি অগ্রিম থাকে, অগ্রিম প্লাস খরচটা হচ্ছে আমার জন্য সম্পদ। আবার যদি কোনো আয়ের সাথে বকেয়া শব্দটা থাকে, বকেয়া বা প্রাপ্য, বকেয়া বা প্রাপ্য প্লাস কোনো আয় থাকে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো চলতি সম্পদ, সেগুলোকে আমরা কি বলবো? চলতি সম্পদ। তাহলে এটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে ফেলি, চলতি সম্পদ। এরপরে আমরা চলতি দায়টা দেখি। যেহেতু চলতি সম্পদ দেখলাম, এবার আমরা দেখব হচ্ছে চলতি দায়, যে কোনগুলোকে আমরা চলতি দায় বলবো, কোনগুলোকে আমরা চলতি দায় বলবো। প্রথম কথা হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বা পাওনাদার। তোমরা এটা জানো যে প্রদেয় হিসাব বা পাওনাদারকে আমরা কি বলি? চলতি দায় বলি। তাহলে সবার প্রথমে আসবে কে? প্রদেয় হিসাব বা পাওনাদার। যে কোনো শব্দের সাথে প্রদেয় থাকলে সেটা হচ্ছে আমার দায় হবে। এরপরে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, কি হবে? ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, ঠিক আছে? বা এটাকে অনেক সময় কি বলা, কি নামে ডাকা হয়? ব্যাংক ওভারড্রাফট, ওভারড্রাফট। প্রদেয় হিসাব, ব্যাংক জমা অতিরিক্ত বা ওভারড্রাফট। এরপরে কি হবে?
প্রতি হিসাব গেল, ব্যাংক জমাতিরিক্ত বা ওভারড্রাফট গেল। এরপরে হচ্ছে আমার যদি কোনো খরচের সামনে বকেয়া থাকে, বকেয়া প্লাস কোনো খরচ, সেটা চলতি দায় হবে। কোনো আয়ের সামনে যদি অগ্রিম থাকে, অগ্রিম বা অনুপার্জিত, কোনো আয়ের সামনে অগ্রিম বা অনুপার্জিত শব্দটা আছে, তাহলে সেটা আমার জন্য চলতি দায়। এর বাইরে কি হবে দেখো, এর বাইরে হচ্ছে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ, প্রস্তাবিত আয়কর সঞ্চিতি, এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো চলতি দায়। সকলে একটু নোট করে নাও, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাব হবে, ব্যয়। ঠিক আছে, চটপট সকলে নোট করে নিয়ে ভাইয়াকে জানাও যে নোট করা ডান। আচ্ছা, সেতুর নোট ডান। এরপরে বাকিরা প্রভিডেন্ট ফান্ড, ওইটাও আমাদের হচ্ছে কর্মচারীদের কল্যাণ তহবিল যেটা বলতেছো, তাই না? কর্মচারীদের কল্যাণ তহবিল। এখানে সাধারণত এটা আমাদের এই তহবিলটা মালিকানা সত্ত্বে যায়, এটা খুবই রেয়ার কেস, খুব একটা পাবা না। যেগুলো কমন সেগুলো আমি আপাতত দেখাচ্ছি। আচ্ছা, এটা কে বলছো পরে নোট করবা? কে বলছে রে পরে নোট করবে? আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, তুমি যে প্রশ্নগুলো করছো এই প্রশ্নগুলো অবশ্যই তোমার উত্তর পাবা, একটু পরেই পাবা। হ্যাঁ, একটু ধৈর্য ধরো বাবা। ভাই অগ্রিম অনুপার্জিত। আচ্ছা, অগ্রিম বা অনুপার্জিতটা কি? যে কোনো আয়ের সামনে অগ্রিম লেখা আছে। ধরো যে তোমাকে নরমালি কি বলে, যে অনুপার্জিত সেবায় বলে, তাই না? তোমাকে সাধারণত কি বলে, যে অনুপার্জিত সেবায়, এই যে অনুপার্জিত সেবায় বলে, খেয়াল করো, অনুপার্জিত সেবায় বলে, তাই না? অনুপার্জিত সেবায় বলে। এই অনুপার্জিত যে সেবায় আছে এটাকে আবার এভাবেও লেখা যায়, অগ্রিম সেবায়। এটাকে কিভাবে লেখা যায়? অগ্রিম সেবায়। ঠিক আছে, অনুপার্জিত শব্দের অর্থটা হচ্ছে তুমি সেবা দেওয়ার আগেই নিছো, তার মানে অগ্রিম টাকা নিছো। ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশটা হচ্ছে আমরা যখন লভ্যাংশ ঘোষণা করি, এটা যদিও তোমরা এখানে পাবা না, খুবই রেয়ার, এটা সেকেন্ড পার্টের একটা অংশ, বাট যেহেতু আমরা শিখছি সম্পূর্ণটাই শিখি। চালানি প্রতিনিধির নিট পাওনাটা হচ্ছে সম্পদ, চালানি প্রতিনিধির নিট পাওনাটা হচ্ছে সম্পদ। যে আমাকে অনুপার্জিত আর অগ্রিমের কথাটা বলছিলা, তুমি কি ক্লিয়ার? তানহা আমাকে বলো তো ভাইয়া, তুমি ক্লিয়ার কিনা? ইমরান ভাই, কি আপনার ক্লাস শেষ নাকি? কি বলো? আচ্ছা, তাহলে বলো তো
এখন আমরা খুব সহজেই চলতি সম্পদটা বের করতে পারবো না, আমাদের বলছে চলতি সম্পদ, এরপরে বের করতে বলছে কি চলতি দায়। তাহলে আমরা চটপট একটা ছক তৈরি করে ফেলি, আমরা চটপট একটা ছক তৈরি করে ফেলি। আচ্ছা, এই ছকটাকে আমি দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, তুমি যেভাবে খুশি করতে পারো, নিচে নিচেও করতে পারো। আচ্ছা, গ নাম্বার করছি। এখন আমরা কি করছি? গ নাম্বার। নাদিয়া কেমন আছো ভাইয়া? আমরা বের করব এখন হচ্ছে চলতি সম্পদ। কি বের করব? চলতি সম্পদ। আচ্ছা, এটা হচ্ছে তো টাকার ঘর, তাই না? এগুলো হচ্ছে টাকা, টাকা 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 টাকা। তাহলে চলতি সম্পদ, দেখো তো আমাদের এই মূলধন, আমরা কি চলতি সম্পদের মধ্যে মূলধনটা লিখছি? লিখি নাই। তাহলে এটা চলতি সম্পদ নাই। উত্তোলন লিখছি? লিখি নাই। তাহলে আমরা কি লিখছিলাম? হাতে নগদ লিখছিলাম। প্রারম্ভিক মজুত পণ্য লিখছি? লিখি নাই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বাদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদের মধ্যে লিখছিলাম? লিখছিলাম। প্রদেয় হিসাব দায়ের মধ্যে লিখছিলাম। এই যে মণিহারি, মনে রাখবা, যদি শুধু সাপ্লাইজ থাকে, শুধু মণিহারি থাকে, তাহলে সম্পদ। যদি শুধু সাপ্লাইজ থাকে, শুধু মণিহারি থাকে, সেটাকে সম্পদ হিসাবে কাউন্ট করব। বাট যদি থাকে সাপ্লাইজ খরচ, তাহলে সেটাকে আমরা ব্যয় ধরবো। সাপ্লাইজের সাথে খরচ শব্দটা থাকলে আমরা ব্যয় হিসাবে কাউন্ট করব। বাট যদি শুধু সাপ্লাইজ থাকে, শুধু মণিহারি থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে চলতি সম্পদ হিসাবে। ক্লিয়ার? একটু ভাইয়াকে জানাও। এরপরে 10% বিনিয়োগ। কোনো কিছুর সামনে পার্সেন্টেজ থাকা মানে মনে রাখবা, পার্সেন্টেজ থাকা মানে দীর্ঘমেয়াদী। পার্সেন্টেজ মানে কি? দীর্ঘমেয়াদী। পার্সেন্টেজ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী। ক্রয় বিক্রয় আসবে না। সমাপনী মজুত পণ্য বলেছিলাম আমরা। ব্যাংক জমার প্রারম্ভিক আছে, সমাপনীটা লাগবে। শিক্ষানবিশ সালামি হবে না। কুরিন সঞ্চিতি হবে না। আসবাবপত্র হবে না। প্রাপ্ত কমিশন হবে না। ব্যাংক জমাতিরিক্ত দায়। ওকে, তাহলে আমরা এখন তুলে ফেলি, তাই না? তুলে ফেলি। কি কি মার্ক করছি? হাতে নগদ, হাতে নগদ। হাতে নগদ কত টাকা মার্ক করছি আমরা? হাতে নগদ মার্ক করছি হচ্ছে আমরা 1 2 3 12,000 টাকা। তাহলে হাতে নগদ 12,000। এরপরে প্রারম্ভিক আসছে না, প্রাপ্য হিসাব আসবে। প্রাপ্য, প্রাপ্য হিসাব কত টাকা আছে? প্রাপ্য হিসাব 38,000 আছে। এরপরে কি আছে? মণিহারি, যেটা 31 তারিখের। মণিহারি কোনটা আসবে? সরি, শুধু মণিহারি প্রারম্ভিকটা আসবে, 31 তারিখেরটা না, দুঃখিত। আমাদের যে প্রারম্ভিক যেটা আছে সেটা আসবে। ভাই বিনিয়োগ যদি পার্সেন্টেজ থাকে তাহলে কি হবে? বিনিয়োগ সম্পদ। বিনিয়োগে শুধু বিনিয়োগ থাকলে চলতি সম্পদ, বা বিনিয়োগের সামনে পার্সেন্টেজ থাকলে সেটা কি হবে? দীর্ঘমেয়াদী হবে। আচ্ছা দেখো, বিনিয়োগের ক্ষেত্রে এই যে মণিহারির ক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা নিব না, সরি, আমরা মণিহারির যেটা অবশিষ্ট আছে এই 8,000 টাকা সমাপনী নিব। ক্রয়ের মতো মণিহারিটাকে কেমনে মনে রাখবা? শোনো, তোমরা মণিহারিকে খুব সহজে মনে রাখবা। মণিহারিকে আমরা কিভাবে কার সাথে তুলনা করে পড়বো জানো? ক্রয়ের সাথে। মণিহারিকে কার সাথে তুলনা করে পড়বো? ক্রয়ের সাথে। তাহলে ক্রয়ের সময় যখন আমরা লিখি সমাপনী মজুত পণ্য আসে না, তাহলে সমাপনী মণিহারি আসবে না। সমাপনী মণিহারি আসবে না, কারণ সমাপনী মজুদ আসে না। তাহলে প্রারম্ভিক মজুদ আমার কি ব্যয় না? তাহলে প্রারম্ভিক মণিহারিটা আসবে না। তাহলে এখানে আমার সম্পদ কোনটা? সমাপনী মজুদ পণ্যটা। তাহলে মণিহারি কোনটা সম্পদ হবে? সমাপনীটা। তাহলে মণিহারি 8,000। মণিহারি হচ্ছে 8,000। ওকে, 10% বিনিয়োগ, পার্সেন্টেজ থাকা মানে কি? দীর্ঘমেয়াদী। এরপরে কি আছে? সমাপনী মজুদ। সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত আছে? 1 2 13,000 টাকা। 13,000। তাহলে চলতি সম্পদ কত টাকা হচ্ছে? সবাই গুনো তো আমার সাথে। 12 আর 38 50, 50 হচ্ছে 63, 63 71, 71,000। দেখো তো 71,000 হয় কিনা? চলতি সম্পদ কি 71,000 হয় কিনা? দেখো,
তাহলে চলতি সম্পদ যদি ৭১,০০০ হয়, এরপর আমরা কোথায় চলে যাব? চলতি দায়ে চলে যাব। কোথায় যাব? চলতি দায়। তাহলে চলতি দায়গুলো আমরা এখন বের করব। আমরা এখন কি বের করব? চলতি দায়। তাহলে চলতি দায়ের মধ্যে আমরা কি দেখছিলাম? প্রথমে প্রদেয় হিসাব। দেখো তো প্রদেয় কোথায় আছে? এই যে প্রদেয় কাকা আছে। এরপরে দেখো তো কি আছে? এরপরে আছে ব্যঞ্জমা, না না না, এরপরে ব্যঞ্জমাতিরিক্ত আর কিছু আছে? প্রাপ্ত না, আসবাবপত্র না, কুড়ি না, না হবে না, বিক্রয় হবে না, মনিহারি না। তার মানে দুইটাই আছে। সেটা কি? একটা হচ্ছে প্রদেয় হিসাব, একটা কি? একটা হচ্ছে প্রদেয় হিসাব, একটা হচ্ছে আমার জন্য প্রদেয় হিসাব। না না, হাতে নগদ শুধু সমাপনীটা আসবে, হাতে নগদের সমাপনীটা আসবে, প্রারম্ভিক আসবে না। ব্যঞ্জমা আছে? ব্যঞ্জমা কই? ব্যঞ্জমা এটা প্রারম্ভিক না? এই প্রারম্ভিক না, প্রারম্ভিকটা আনবো না, প্রারম্ভিকটা আনবো না। ব্যঞ্জমা তো একটা সমাপনী, প্রারম্ভিকটা আনবো। আমরা ৩১ তারিখে করতেছি, ঠিক আছে? $১৭,০০০। এরপরে কি আছে? ব্যঞ্জমাতিরিক্ত। বিনিয়োগ, বিনিয়োগ তো বললাম আমি, বিনিয়োগটা হচ্ছে কোনো কিছু সামনে বিনিয়োগ চলতি সম্পদ, ঠিক আছে? বিনিয়োগ কখন চলতি সম্পদ হবে? যখন এর সামনে পার্সেন্টেজ থাকবে না, যখন এর সামনে পার্সেন্টেজ থাকবে না। ১০,০০০। তোমাকে বিনিয়োগটা আবার বোঝাচ্ছে, দেখাও, এটাকে ক্লিয়ার করি। হ্যাঁ, তোমরা দেখো এটা ক্লিয়ার কিনা। বিনিয়োগের ক্ষেত্রে মনে রাখবা, বিনিয়োগ না, বিনিয়োগ, বিনিয়োগটা হচ্ছে যখন শুধু এভাবে বিনিয়োগ থাকবে, যে বিনিয়োগ, ঠিক আছে? এভাবে বিনিয়োগ থাকলে সেটা তুমি চলতি সম্পদ হিসাবে কাউন্ট করতে পারবা। কি সম্পদ হিসাবে? চলতি সম্পদ হিসাবে কাউন্ট করতে পারবা। বাট বিনিয়োগের সামনে পার্সেন্টেজ থাকা, কোনো কিছুর সামনে পার্সেন্টেজ থাকা মানে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। আমরা তো চলতি সম্পদের মধ্যে দীর্ঘমেয়াদী মিক্স করতে পারবো না। এই যে আমরা পুরো একটা ম্যাথ প্র্যাকটিস করলাম, এই ম্যাথে তোমাদের কারো সমস্যা থাকলে ভাইয়াকে জানাও যে ভাইয়া আমার এখানে সমস্যা আছে, আমাকে একটু শেখান। কারো সমস্যা আছে? সমস্যা থাকলে এখনই বলো, সমস্যা থাকলে বলে ফেলো। না না, ক্লাস তো শুরু বাবা, ক্লাস তো শুরু। নেক্সট একটা ম্যাথ নিয়ে আসবো, এই ম্যাথ তোমাদের করতে দিব, কিন্তু কিছু টার্ম আগে আমি এক্সপ্লেইন করব, কারণ এখানে কিছু বিভ্রান্তিকর টার্ম তোমরা পাবা। ওকে, আচ্ছা আগে আমি এখানে যাই। আচ্ছা, লেটস চেক দ্য ফ্যাক্ট। ওকে, মণিহারি চলতি সম্পদ কিভাবে হয় তুমি মুখস্থ করে ফেলো। মণিহারি হচ্ছে ছোটখাটো যে বিষয়গুলো, এখানে মণিহারি কোনটা নিয়েছি আমরা? মণিহারির সমাপনী জেরটা নিয়েছি। মণিহারির সমাপনী জের মানে কি? যেটা তোমার এই বছর এখনো ব্যবহার হয় নাই। তাহলে অব্যবহৃত মণিহারি তোমার জন্য কি? মনে রাখবা, এই জিনিসটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? যে মণিহারি বা মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এই দুইটাকে, এই দুইটা শব্দকে আমরা সম্পদ হিসেবে কাউন্ট করব। মণিহারি বা অব্যবহৃত মণিহারি, এই দুইটা সম্পদ, এই দুইটা আইটেম আমরা কি হিসাবে কাউন্ট করব? এই যে দুইটা আইটেম দেখছো, এই দুইটাকে আমরা সম্পদ হিসাবে কাউন্ট করব। কেমন সম্পদ? চলতি সম্পদ।
কেমন সম্পদ হবে? চলতি সম্পদ হবে। বাট যদি তুমি মণিহারি দেখো, মণিহারি খরচ এবং ব্যবহৃত মণিহারি শব্দটা পাও, কি পাও? মণিহারি খরচ বা ব্যবহৃত মণিহারি, ব্যবহৃত মণিহারি, এই শব্দগুলো যদি পাও, এই শব্দগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ব্যয়, ব্যয় বা খরচ। শাহরিয়ার শাহিন, তোমার উত্তর পাইছো? ওকে, যদি তোমার উত্তর পাও এবার আসো ম্যাথের খেলায় আসো। ম্যাথের খেলায় আসো। দেখো সুনাম, মূলধন, নগদ তহবিল, প্রারম্ভিক, দেখো এগুলো প্রারম্ভিক জের আছে, ঠিক আছে? আচ্ছা, সুনাম, নগদ তহবিল, এরপরে হচ্ছে প্রারম্ভিক সমাপনী। এখানে একটা আইটেম মিসিং হয়ে গেছে, এখানে একটা মেবি আইটেম মিসিং হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা এটাতে একটা আইটেম মিসিং হয়ে গেছে সুনাম, এখানে একটা কিছু ছিল কি রে? আচ্ছা এটা থাক, সমস্যা নেই। দেখো এখানে কিছু শব্দ আছে, শব্দটা আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই যে ক্রয় খতিয়ানের জের, দেখছো? আবার কি আছে? বিক্রয় খতিয়ানের জের। এই জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে কি নিয়ে? যে ক্রয় খতিয়ানের জের কি হবে, বিক্রয় খতিয়ানের জের কি হবে। দেখো খুবই সহজ বিষয়, বাট আমরা এই জায়গায় একটু ঝামেলা করে ফেলি। দেখো ক্রয় খতিয়ানের যে জের পাচ্ছ তোমরা, তোমরা যে ক্রয় খতিয়ানের জের পাচ্ছ, ক্রয় খতিয়ানের জের, ঠিক আছে? এই যে ক্রয় খতিয়ানের জের যেটা আসতেছে না, এই ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার। তাহলে আমরা তোমাকে বলার আগে তুমি আমাকে বলো তো, ক্রয় খতিয়ানের জের কি এবার ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রয় খতিয়ানের জের মানে কি? পাওনাদার। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব কি হয় বলো তো? পাওনাদার কি হবে? আবার সেম ভাবে বিক্রয় খতিয়ানের জের, খেয়াল করো, বিক্রয় খতিয়ানের জের, হ্যাঁ দেখছো, বিক্রয় খতিয়ানের জের। এটার আরো কিছু নাম আছে, দেখো বিক্রয় খতিয়ানের জের এর আরেকটা নাম হচ্ছে পুস্তক ঋণ। কেমন ঋণ? পুস্তক ঋণ। এই যে ক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ বা প্রাপ্য হিসাব, একই কথা। প্রাপ্য হিসাব, এই তিনটা জিনিস একই জিনিস। এই তিনটা জিনিস কেমন জিনিস? একই জিনিস। তাহলে তিনটা জিনিস যদি একই হয়, বলো তো এটার জের ডেবিট হবে না ক্রেডিট হবে? তাহলে এইটার জের হবে ডেবিট, এইটার জের হবে কি? এটার জের হবে ক্রেডিট। যে প্রশ্ন করছিল একটু আগে, যখন উত্তর দেই নাই মন খারাপ করছিলা, এখন দেখো তো ভাই ক্লিয়ার কিনা? এখন দেখো তোমরা এটা নিয়ে ক্লিয়ার কিনা? এটা নোট করে ফেলো, খাতায় এখনই লিখে ফেলো, কোনো স্ক্রিনশট না, খাতায় লিখতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও খাতায় লিখতে হবে, নো স্ক্রিনশট। ওকে, এটা যদি হয়ে যায়, দেখো এখানে আর কিছু কনফিউজিং টপিক আছে, টার্ম আছে। দেখো অগ্রিম গ্রহণ, অগ্রিম গ্রহণটা কি?
অগ্রিম গ্রহণ মানে হচ্ছে তুমি কাউকে সেবা না দিয়ে তার থেকে টাকা নিছো, তাহলে এটা কি? অগ্রিম গ্রহণ মানে হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। অগ্রিম গ্রহণ মানে হচ্ছে অগ্রিম আয়। তাহলে আমাকে বলো তো, অগ্রিম আয়, আয়ের সামনে অগ্রিম থাকলে কি হয়? আয়ের সামনে যখন অগ্রিম থাকে সেটা ডেবিট হয় না ক্রেডিট হয়? এই যে নাইম বলছো দায়, লায়াবিলিটি, রাইট, যেটা আমাদের জন্য একটা লায়াবিলিটি। এক্স্যাক্ট। এই 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 ডেভিড কে লিখছে এটা? এই শাহরিয়ার শাহিন, তোমার মাইট দিব। অগ্রিম আয় হচ্ছে আমার জন্য দায়। অগ্রিম আয়টা কেমন? দায়। বুঝছো? তোমরা বেঁচে গেছো। আমি কিন্তু প্রচুর মারি, স্টুডেন্টকে প্রচুর মারি, কিন্তু তোমরা তো অনলাইনে মারতে পারবো না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের বহি ফেরত। বহি ফেরত, বহি ফেরত মানে কি বলতো? বহি ফেরত দ্বারা কি বোঝায় এবং আন্ত ফেরত, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে? আচ্ছা অর্পা, আচ্ছা তোমার আব্বুর আইডিতে ঢুকছো? আচ্ছা, বহি ফেরত মানে হচ্ছে আমরা ফেরত দিচ্ছি, তার মানে হচ্ছে এটা ক্রয় ফেরত। ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। তাহলে বহি ফেরত যেটা আছে সেটা ক্রয় ফেরত, আর ক্রয় ফেরত কেমন হয়? ক্রেডিট হয়। তাহলে আন্ত ফেরত কি হবে? এটা বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত, বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত কি হবে? ডেবিট। আর কি আছে এখানে কনফিউজিং টার্ম? আর তো দেখি না। তোমাদের আরেকটা জিনিস শেখাই দিই, ঠিক আছে? শুধু ঋণ, শুধু ঋণ, এই ঋণটা হচ্ছে তোমার দায়। আমি যা লিখবো খাতায় লিখো, স্ক্রিনশট যে দিবা বলবা একদম 3 দিনের জন্য সাসপেন্ড করে দিবা। এখন যদি বলতো যে স্ক্রিনশট নিছি, 3 দিনের জন্য সাসপেনশনে চলে যাবা। অন্য কোর্সে কি করো ডাজ নট ম্যাটার, স্ক্রিনশট বললেই 3 দিন সাসপেনশনে চলে যাবা। ঋণ হচ্ছে দায়। ঋণটা কেমন? ঋণটা হচ্ছে দায়, দায়টা কি হবে? ক্রেডিট হবে। ওকে, এরপরে দেখো প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে হচ্ছে তুমি কাউকে দিছো। প্রদত্ত ঋণ মানে হচ্ছে তুমি কাউকে ধার দিছো। ঋণ মানে হচ্ছে তুমি কারো থেকে ধার নিছো, তোমার কাছ থেকে টাকা পাবে, এই জন্য তুমি সেটাকে দায় বলতেছো। বাট প্রদত্ত ঋণ যখন হবে, যখন প্রদত্ত ঋণ থাকবে, এইটা তোমার জন্য একটা বিনিয়োগ। এটা তোমার জন্য কি? একটা বিনিয়োগ। প্রদত্ত ঋণ মানে তুমি কাউকে ধার দিছো, আর বিনিয়োগ সবসময় সম্পদ, সম্পদ হবে ডেবিট। এরপরে দেখো কুঋণ। শুধু যে ঋণ দেখলেই চোখ বন্ধ করে দৌড়ে যায় ক্রেডিট দিবা? ঋণ দেখলে চোখ বন্ধ করে যায় দৌড়ে যদি ক্রেডিট দাও, কিছু প্রশ্নের ক্ষেত্রে দেখবা একদম বাস খেয়ে গেছো। পরীক্ষার হলে তোমার কোশ্চেন পেপারে একটা বাঁশ বাগান, যদি খেয়াল না করো দেখবা পুরো বাঁশ বাগান তোমার মাথায় পড়ে গেছে। ওকে, কুঋণ দেখো, কুঋণ মানে হচ্ছে অনাদায়ী পাওনা। কুঋণ মানে কি? অনাদায়ী পাওনা। তোর কি স্বাধীন ভাই আসতে বলছিল কোনো কাজে? ভাইরা তো খুঁজেই পাওয়া যায় না এখন। আজকে মিটিং হওয়ার চান্স আছে তো, তুই কি মিটিং এর কথা শুনে আসছস? তুই আসলে কেন যেন মিটিং হয়ে যায়, মানে কেমনে খবর পাস বলতো? এটা হবে ডেবিট, ঠিক আছে? কুঋণ হচ্ছে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা বা কুঋণটা হচ্ছে আমার জন্য মূলত একটা খরচ। খরচ, এটা কি হবে? এটা আমার জন্য হবে ডেবিট। এই যে দেখো অনাদায়ী পাওনা আছে, কিন্তু অনাদায়ী পাওনা যেমন হচ্ছে খরচ, এখানে আমি একটু এটা ছোট উপরে উঠাই নেই। ওকে, নাম, দেখো আবার যদি বলে কুঋণ আদায়, খেয়াল করো এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ। এটার একটু যদি তুমি 19-20 করে ফেলো তোমার উত্তর মিলবে না। কুঋণ আদায়, আচ্ছা এটাকে আমি অন্য কালার দিয়ে লিখি। দেখো খেয়াল করো, কুঋণ আদায়,
বা অনাদায়ী পাওনা আদায়, অনাদায়ী পাওনা তুমি আদায় করে ফেলছো, তার মানে এটা তোমার একটা অপ্রত্যাশিত আয়, যেটা কি হবে, আয় হইলে ক্রেডিট হবে। কুরিনটা খরচ, কুরিনটা একটা ব্যয়, আর কুরিন সঞ্চিতি হচ্ছে তোমার জন্য একটা বিপরীত সম্পদ। তোমাকে যদি আরেকটু বিস্তারিত বলি, কুরিনটা হচ্ছে তোমার, তুমি ধরো যে, তুমি কে প্রশ্ন করছো, অর্পা, অর্পা ধরো যে সোনালির থেকে টাকা পাবা, সোনালির থেকে 5,000 টাকা পাও, সোনালি তোমার 500 টাকা মেরে খাইছে, একদম মেরে দিছে তোমাকে, তোমার 5,000 টাকার মধ্যে সোনালি 500 টাকা মেরে দিছে, তাহলে এই যে 500 টাকা তোমার ক্ষতি না, ক্ষতি হয়ে গেল না, এই ক্ষতিটা হচ্ছে তোমার কুরিন বা অনাদায়ী পাওনা। এখন ধরো তুমি চিন্তা করতেছিলা যে সোনালী হয়তো আমার টাকা মেরে দিবে, তাহলে ভবিষ্যতে আমি একটা রিস্কে পড়ে যেতে পারি, এই জন্য আমি একটা তহবিল গঠন করেছি, যাতে সোনালী আমার টাকা মারলে আমার ওই তহবিলটা থেকে আমি টাকা এনে ওই লসটা কাভার করতে পারি। তাহলে তহবিলের টাকা তুমি জমাইছো, তাহলে ওই তহবিলটা তোমার জন্য একটা ক্রেডিট, যেটাকে আমরা বিপরীত সম্পদ হিসাবে চিহ্নিত করি। হ্যাঁ, এই যে আলামিন বলছে কুরিন ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, শুধু পাওনা। একটা পার্টি আছেন আপনি ভাই, ইমরান ভাই, ইমরান ভাই চলে আসেন, আমরা একসাথে আজকে অ্যাকাউন্টিং নিই, অ্যাকাউন্টিং নিই। এরপরে দেখো, ভাই কোনো কথা হবে না, আজকে স্বাধীন ভাই উঠে আনবো, কই আজকে একটা পার্টি অ্যারেঞ্জ হোক রাতে। অবশ্যই অবশ্যই, তোমার স্টুডেন্টদের যারা আছে ক্লাস করতেছে ওদের দাওয়াত দিয়ে দাও, হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করি। তোমরা চলে আসো, তোমরা চলে আসো, একসাথে আজকে স্বাধীন ভাইকে ধরে ফেলবো আমরা। এরপরে দেখো, এই সবাই এগুলো লিখছো, বলো তো, লিখলে আমি পরিষ্কার করি। হ্যাঁ তোমাদের তো ইনভাইট করতেছি, চলে আসো, পলাশিতে চলে আসো, এসে তোমরা শুধু পার্টি না, তোমরা টি শার্ট নিয়ে যাও, তোমরা যে আসবা, যে আসবা টি শার্ট দিয়ে দিব, আসলে টি শার্ট দিয়ে দিব, নিয়ে যাও, আগে থেকে ঢাবিয়ান টি শার্ট পরে ঘুরে বেড়াও। এটা তো তো সকলে উঠাইছো না? ওকে, এটা তো উঠাই ফেলছো, ওকে, তাইলে এইবার দেখো, রেওয়া মিলে অনেক কিছুর খেলা আছে। রেওয়া মিলে তোমাকে আটকানোর জন্য যদি টিচার চেষ্টা করে, ধরো যে আমি যদি, তুমি রেওয়া মিলে যত এক্সপার্ট হও, আমি যদি ইচ্ছা করি যে তোমার আমি রেওয়া মিল মিলাইতে দিব না, আমি তোমাকে এমন কিছু শব্দ দিব, দেখবা যে তুমি রেওয়া মিল করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছো। সো কিছু কিছু টিচার এমন হচ্ছে নিষ্ঠুর হয় পরীক্ষার হলে, ভাবে যে আমি যে কোশ্চিন করব, কোনো বাপের বেটা উত্তর করতে পারবে না, এরকম কিছু প্রশ্ন দেয়। এরকম প্রশ্নগুলো ফেস করার জন্য তোমার যেগুলো লাগবে সেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পাওনাদার হচ্ছে দায়, ঠিক আছে? পাওনাদার কি জানি, পাওনাদার দায়, পাওনাদার দায়, দায় কি হবে, ক্রেডিট হবে। বাট যদি পাওনাদারের পরিবর্তে শুধু পাওনা লেখা থাকে, শুধু পাওনা লেখা আছে, দেখো এই পাওনাদার হচ্ছে, এই পাওনা মানে হচ্ছে আবার প্রাপ্য হিসাব, পাওনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব, শুধু পাওনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব সম্পদ, সম্পদ কি হবে, ডেবিট হবে। এরপরে দেখো দেনাদার, দেনাদার আমার জন্য কি, সম্পদ, দেনাদার আমার জন্য সম্পদ, সম্পদ কি হবে, ডেবিট হবে। যদি শুধু দেনাদার না দিয়ে শুধু বলে দেনা, এই দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব, দেনা মানে হচ্ছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কি হবে, ক্রেডিট হবে। উঠাই নাও, সবাই চলে আসো, সবাই চলে আসো, এখনই একটা প্লেনের টিকিট কাটো, অথবা তোমার হচ্ছে একটা পাখা লাগাও, শরীরে পাখা লাগাই আপনি উড়ে উড়ে চলে আসো। ওকে, যদি তোমরা নোট করে ফেলো, এখন আমাকে সলভ করে দাও, তখন তো আমি সলভ করেছি তাই না, তোমাদের জন্য তো আমি তো প্রশ্ন রেডি করে আনছি।
1 নাম্বার 2 নাম্বার তো করাইছি। আচ্ছা, তোমরা আমাকে সবার প্রথম যেটা করে দিবা সেটা হচ্ছে 4-এর ক। সবাই আমাকে 4-এর কটা বের করে দাও। ওকে, আসো সোনালি, চলে আসো। এই মিরপুরে আছি, আয়শা পরিদলা। মিরপুরে যেহেতু আছো, মেট্রোতে ওঠো, উঠে ডিরেক্ট টিএসসি, টিএসসিতে পলাশি, সহজ রাস্তা। গাই বান্দর গায়ের পিঠে আসতেছো উঠে। আচ্ছা চলে আসো, তোমার গাই যদি উঠতে পারে নিয়ে আসো। আচ্ছা, অনেক কথা হলো, তোমরা ক নাম্বার আমাকে বের করে দাও। ক নাম্বার বের করো, সময় হচ্ছে 2 মিনিট। এখন 8টা 28 বাজে, 8টা 28 বাজে, 8টা 30-এ শেষ করবা। 2 মিনিটে বের করে দাও কোনটা হবে। স্বাধীন ভাইয়ের সাথে কথা হলো, কি বলে, কি মনে কি করে? হ্যালো, এটা তো আমি চটপট উত্তর করে ফেলো। 31,000 প্রথম উত্তর। সিরাজগঞ্জে কিসের পিঠে উঠে আসবা? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করছো। সিরাজগঞ্জে কার পিঠে উঠা যায় বলো তো? একত্রিশ 45 আসতেছে কেন, 2টা কেন আসলো? আচ্ছা আমরা দেখি, ঠিক আছে, ওকে আমরা দেখি। সময় শেষ হওয়ার আগে তোমরা যেহেতু করে ফেলছো, যারা পারো নাই মিলাও, আমার সাথে মেলাও। দেখো, মূলধন আসবে, প্রাপ্য মজুদ পণ্য এটা আসবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আসবে, পণ্য বিক্রয় অনাদায়ী সুদ আসবে, স্থায়ী সম্পদ আসবে, ব্যাংক জমা অতিরিক্ত আসবে, দপ্তর খরচ আসবে, উত্তোলন আসবে, প্রদেয় হিসাব, মজুদ পণ্য 30,000, অনাদায়ী পাওনা আসবে, পণ্য ক্রয় আসবে, বিভাগ নগদ তহবিল 31 তারিখ আসবে, সম্ভাব্য দায় 1,000। তাহলে আর কি আছে? ঋণ, বিনিয়োগ, সম্ভাব্য দায়, এই দুটো আসবে না? এটা তো 31 তারিখ আসবে, এটা আসবে। মজুদ পণ্য এটা আসবে না। ওকে, তাহলে 2টা জিনিস। তাহলে ক নাম্বার উত্তর হচ্ছে আমার সমাপনী মজুদ। ঠিক আছে, আমি এখানে হালকা করে লিখে দিচ্ছি, দেখো, সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত টাকা? সমাপনী মজুদ হচ্ছে 30,000। সমাপনী মজুদ 30,000, সম্ভাব্য দায় হচ্ছে 1,000। সম্ভাব্য দায় 1,000, তাহলে কত হচ্ছে টোটাল? 31,000। তোমরা অনেক জিনিয়াস, বুঝছো? যদি কোনো স্ক্রিপ্ট রাইটার কে আমরা এখানে বসায় রাখি, তোমরা যেভাবে কমেন্ট করো মাঝে মাঝে, ও একটা সিনেমার গল্প খুঁজে পাবে এখান থেকে। সিনেমা না হোক, অ্যাটলিস্ট এটা নাটক বানাইতে পারবে। ঠিক আছে, ক নাম্বার আমরা বের করলাম 31,000, ক নাম্বার শেষ। এবার আসো, এবার কি বলতেছে? রেয়ামিল করতে বলছে। চটপট রেয়ামিল করে ফেলো, রেয়ামিল করে ফেলো। যেখানে ভুল করবা, ভুল সংশোধন করে দিব, কিন্তু তোমার থেকে আমি রেয়ামিল করে নিব। রেয়ামিল আমি
তোমার থেকে করে নিব। চটপট রেওয়া মিল তৈরি করো, চটপট রেওয়া মিলটা তৈরি করে ফেলো। এখন বাজে হচ্ছে 30, ঠিক আছে, 8:30 বাজে। সো তোমার সময় 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিট দিব না, এত সময় লাগে নাকি? 7 মিনিট। তোমার যাতে পরীক্ষাতে তুমি 8 মিনিট 10 মিনিটের মধ্যে পুরো সৃজনশীল কমপ্লিট করতে পারো। 7 মিনিট দেওয়া উচিত 5 মিনিট। আচ্ছা 5 মিনিট দেওয়া হোক, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা 7 মিনিট দিছি, 7 মিনিটই থাক, আজকে না কমাই, নেক্সট দিন কমাই দিব। রেওয়া মিল তৈরি করো। আসলেন? না না, ম্যাথ করতে দিছি, 7 মিনিট সময় দিছি। চলবে আর কয়টা, ওইটা আরো 10 মিনিট চলবে। আচ্ছা ঠিক আছে, যদি স্বাধীন না আসে পরে 9টা ক্লোজ লাগবে ডেটে। আচ্ছা
ওকে, তোমাদের টাইম শেষ। আমাকে বলো উত্তর কত, উত্তর জানাও। আচ্ছা দেখো, যারা পারো নাই তোমাদের আমি সলভ করে দেই, ঠিক আছে? এখানে যা সলভ করে দিব তোমরা মিলাই নাও। মূলধন কি? মূলধন হচ্ছে আমার জন্য ক্রেডিট হবে। দেখো তুমি ক্রেডিটে লিখছো কিনা। ক্রেডিট হইলে আমি সি লিখবো, ডেবিট হইলে আমি ডি লিখবো। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট হবে। সাধারণ সঞ্চিতি মনে রাখবা, কুরিন সঞ্চিতি বাদে সবগুলোই ক্রেডিট, তাহলে এটাও ক্রেডিট। মজুত পণ্য প্রারম্ভিক ব্যয় ডেবিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। বিক্রয় আয় ক্রেডিট। অনাদায়ী সুদ এটা হচ্ছে ডেবিট। কেন ডেবিট? দেখো অনাদায়ী সুদের অর্থ হচ্ছে এই যে সুদ যেটা তুমি এখনো আদায় করো নাই তুমি পাবা। অনাদায়ী, অনাদায়ী মানে হচ্ছে আমি কারো থেকে সুদ পাবো সেটা এখনো আদায় করি নাই, তার মানে বকেয়া সুদ। তাহলে এখানে বকেয়া সুদ আয়, এটা তোমার জন্য সম্পদ ডেবিট। স্থায়ী সম্পদ ডেবিট। ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট। দপ্তর খরচ হচ্ছে ডেবিট। দুই পাশে মিলছে কিনা দেখো। উত্তোলন ডেবিট, প্রদেয় হিসাব দায় ক্রেডিট। মজুত পণ্য আসবে না। অনাদায়ী পাওনা বা কুরির এর একটা ব্যয়, তাহলে এটা হচ্ছে ডেবিট। ক্রয় ডেবিট। বীমা খরচ ডেবিট। 31/12 সম্পদ নগদ ডেবিট, ডেবিট ডেবিট। সম্ভাব্য দায় আসবে না। বিনিয়োগ ডেবিট। ঋণ দায় ক্রেডিট। দেখি আমার যোগফল কত হয়। 4 নাম্বার। তাহলে ক্রেডিটগুলো আগে যোগ করি। 93,000, এরপরে হচ্ছে 15,000, এরপরে হচ্ছে ক্রেডিট হচ্ছে 1,300, এরপরে 1,13,000, 1,13,000 পরে ক্রেডিট কোথায় আছে? এই যে 27,700, এরপরে ক্রেডিট কোথায় আছে? এই পাশে 25,000, এরপরে ওটা তো আসবে না। আর ক্রেডিট কোথায় আছে? 60,000, 3,35,000, 3,35,000। আরেকটা পাশে দেখি, ডেবিট সাইডটা দেখি মিলে কিনা। তাহলে ডেবিট হচ্ছে এ পাশে 80, এ পাশে হচ্ছে 20, 1 লাখ। তারপরে হচ্ছে ডেবিট হচ্ছে আবার 2,000, 2,000 পরে 49,000, আবার 10, 59,000, দুইটা মিলে। এ পাশে হচ্ছে ডেবিট কত? 50,000, এরপরে হচ্ছে ক্রেডিট নাই, ডেবিট হচ্ছে 5,000, এরপরে হচ্ছে ডেবিট 50,000, এরপরে ডেবিট 5,000, এরপরে ডেবিট 14,000, এরপরে ডেবিট হচ্ছে 50,000। হ্যাঁ, সবার কি 3,35,000 আসছে? সবার কি 3,35,000 এসেছে? দেখো যদি 3,35,000 আছে, ওকে। দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমি একটু আগে এখানে লিখছিলাম বাবা, এই যে কোথায় যেন লিখছিলাম, ওটা তো পরিষ্কার করে দিয়েছি। তাহলে আমি কুরিন নিয়ে অনেকগুলো কথা লিখেছিলাম, হয়তো তুমি ভুলে গেছো। কুরিন, দেখো কুরিন যেটা, এই কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, এটা হবে ডেবিট। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা খরচ বোঝায়। এই খরচটা কি হবে? খরচ হইলে ডেবিট হবে, ঠিক আছে? আর কুরিন, কুরিন আদায়, কুরিন আদায় বা অনাদায়ী পাওনা আদায়, অনাদায়ী পাওনা আদায়, পাওনা আদায়, এটা হচ্ছে একটা আয়। আয়টা হচ্ছে ক্রেডিট, এক ধরনের অপ্রত্যাশিত আয়। কিন্তু এরপরে যখন আমরা কুরিন সঞ্চিতির কথা বলবো, দেখো কুরিন সঞ্চিতি, এটা আমি বললাম একটু আগে, যেটা বিপরীত সম্পদ। কুরিন সঞ্চিতি কিংবা অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী
পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে বিপরীত সম্পদ। এটা কেমন সম্পদ? এটাকে আমরা বলি বিপরীত সম্পদ, ঠিক আছে? এটা হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ। তাহলে বিপরীত সম্পদ কি জের প্রকাশ করে? সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, বিপরীত সম্পদ কি জের প্রকাশ করবে? ক্রেডিট। ওকে, দেখো তোমাদের আজকে যে কাজটা দিব আমি, এখানে আমি 2 নাম্বার করাই দিছি, আরো কিছু তোমাদের জন্য ম্যাথ রাখছি, ঠিক আছে? এই ম্যাথগুলো থেকে তোমাদের যেগুলো সমস্যা হতো সেগুলো আমি সবগুলো টার্ম এক্সপ্লেইন করেছি। ওকে, সবগুলো টার্ম আমি এক্সপ্লেইন করেছি। এখানে অনাদায়ী সুদ যেটা হচ্ছে, এটা হচ্ছে বকেয়া সুদ আয়। এটা কি? বকেয়া সুদ আয়। তাহলে কোনো আয়ের সামনে বকেয়া থাকলে কি হয়? সম্পদ হয়। তাহলে আমরা এটা দেখেছি। এরপরে আর কোথায় সমস্যা হতে পারে? দেখো ক্রয় মণিহারি, দেখো লভ্যাংশ, শুধু লভ্যাংশ থাকে, খেয়াল করো, শুধু লভ্যাংশ, খেয়াল করো, যদি আমাদের থাকে কি শুধু লভ্যাংশ, এই লভ্যাংশ এটার আরেকটা নাম হচ্ছে উত্তোলন, ঠিক আছে? শুধু লভ্যাংশ, এটাকে আমরা উত্তোলন হিসেবে ট্রিট করবে। এটা বিপরীত মালিকানা সত্ত্ব, এটা ডেবিট হবে। বাট যদি আমাদের থাকে কি লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি বা প্রাপ্ত লভ্যাংশ, সেটা আমার জন্য আয়। সেটা আমার জন্য কি? আয়। প্রাপ্ত লভ্যাংশ, সেটা আমার জন্য কি হবে? আয় হবে। আর আয় কেমন জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। আয় জের ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে এটা তোমাদের দেখে দিলাম। এরপরে হচ্ছে দেখো ক্ষতিপূরণ হচ্ছে ব্যয়। তাহলে ব্যয় কি হবে? ক্ষতিপূরণ এক ধরনের ব্যয়, তাহলে ডেবিট। অবলোপন মানে হচ্ছে অপচয়। অবলোপনটা কি? অবলোপনটা হচ্ছে এক ধরনের ব্যয়। তাহলে ব্যয় কি হবে? ডেবিট জের প্রকাশ করবে। এরপরে কি আছে? ডক চার্জ, এগুলো তো ব্যয়, এগুলো জানো। সমন্বিত ক্রয়, এটা তোমরা জানো। লভ্যাংশ প্রাপ্তি, দেখো এই যে আমরা একটু আগে লিখেছি, সেটা আয়। তাহলে এরপরে বাকি দুইটাতে দেখি তো কোনো এমন টার্ম আছে যেটা তোমাদের সমস্যা করবে কিনা। উপভাড়া, দেখো খেয়াল করো আমি কি লিখি, সেগুলো খুব সুন্দর করে নোট রাখবা, তাইলে জিন্দেগিতে তোমাদের রেওয়া মিলে সমস্যা হবে না। ভাড়া হচ্ছে আমাদের জন্য ব্যয়, ঠিক আছে? ভাড়া ব্যয়, ব্যয় কেমন জের প্রকাশ করবে? ডেবিট। বাট উপভাড়া বা সাবলেট, ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য আয়। এই আয়টা কেমন জের প্রকাশ করবে? ক্রেডিট জের। আয়টা কেমন জের প্রকাশ করবে? ক্রেডিট জের। ওকে, তাহলে এখানে অগ্রিম উপভাড়া আছে। আয়ের সামনে অগ্রিম থাকলে কি হয়? দায় হয়। বিজ্ঞাপন ব্যয়, এটা তো তোমরা জানো। আর আছে নাই? এই তো এগুলোই। এই যে তোমাকে আমি ম্যাথগুলো দিব, তোমার কাজ হবে এই ম্যাথগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে যেখানে সমস্যা হবে সেটা তোমরা ভাইয়াকে জানাবে যে ভাইয়া এটাতে আমাদের সমস্যা হয়েছে, আপনি আমাকে একটু বুঝান। আজকে আমাদের ক্লাস ঠিক এতটুকুই। এখন তোমাদের বাদ বাকি তো এই যে কন্টেন্টটা দিয়ে দিব, কন্টেন্টটা বাসায় বৈশা প্র্যাকটিস করবা। ওকে, গাইবান্ধার যারা আছো গায়ের সাথে বসে প্র্যাকটিস করবা দরকার পড়লে। তোমরা যারা গাইবান্ধার আছো, কে যেন বলছি না গায়ে চড়ে আসতেছিলা, প্রয়োজনে গাইবান্ধার যে আছো একদম গায়ের পিঠে চড়ে চড়ে ম্যাথগুলো করবা। গায়ের পিঠে চড়ে চড়ে দরকার পড়লে ম্যাথ করবা, তারপরেও ম্যাথ করতে হবে। ওকে, শেষ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবারও কালকে দেখা হবে।
আমরা কালকে আবারও যে প্রবলেমগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তোমাদের সকলের জন্য মন ভরা দোয়া এবং শুভেচ্ছা। প্রয়োগ স্বাধীনকে ভরসা করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। চট্টগ্রামের চাটগাইয়া তোমরা, তাই না? তোমরা এখন আরাকান আর্মির সাথে মারামারি করো, যুদ্ধ করো। চিটাগাং নিজের ভাষায় যখন কথা বলে তখন যে কি হয় বাবা, বুঝি না কিছু। প্রদত্ত সুদ ব্যয়, প্রদত্ত সুদ হচ্ছে ব্যয়, প্রদত্ত সুদ হচ্ছে ব্যয়, প্রদত্ত সুদ হচ্ছে ব্যয়। এবং আজকের মনে টাটা বাই বাই।